এদেশের রাজনীতি একসময় চলতো শুধু একতরফা ইশারায়। সেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় এক উলটপালটের মুখে। দীর্ঘ 15 বছর পর বদলে গেছে ক্ষমতার মসনদ, এসেছে নতুন প্রধানমন্ত্রী, এমনকি পাল্টে যাচ্ছে পুরো দেশের সংবিধান। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? নতুন এই সরকারের সামনে কোন ভয়ঙ্কর 3টি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আসল সত্যটা আজ ফাঁস করবো আপনাদের সামনে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণবন্ত এবং রাজনৈতিকভাবে আলোচিত একটি দেশ। দীর্ঘ 15 বছরের একদলীয় শাসনের অবসান, এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এবং দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসন পেরিয়ে 2026 সালে এসে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ এক নতুন রাজনৈতিক মোড়ে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং অভূতপূর্ব জুলাই চার্টার গণভোটের মাধ্যমে বদলে গেছে দেশের ক্ষমতার সমীকরণ। দীর্ঘ সময় পর ব্যালটের মাধ্যমে দেশের মানুষ বেছে নিয়েছে তাদের নতুন নেতৃত্ব। কিন্তু কেমন আছে এখনকার বাংলাদেশ? বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বর্ষা বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বর্তমানে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রের ভাঙাচোরা প্রতিষ্ঠানগুলো মেরামত, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংবিধানে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে ডক্টর ইউনূসের সরকার তৈরি করে জুলাই চার্টার বা জুলাই জাতীয় সনদ। দীর্ঘ আলোচনার পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। একই দিনে ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছিল 2টি ব্যালট, একটি সংসদের প্রতিনিধি নির্বাচনের জন্য, অন্যটি সংবিধান সংস্কার বা জুলাই চার্টারের পক্ষে হ্যাঁ বা না ভোটের জন্য। 2026 সালে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক বড় মাইলফলক। নির্বাচনে নিরঙ্কুশ জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংসদের 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করে। 17ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। একই সাথে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাত ধরে গড়ে ওঠা ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপিও সংসদে তরুণদের কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের 68% ভোটার অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত জুলাই চার্টারের পক্ষে রায় দিয়েছেন, যার ফলে সংবিধানে মৌলিক কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং মানবাধিকারের সুরক্ষা দেওয়া। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, যে দলটির হাতে দীর্ঘ 15 বছর দেশের শাসনভার ছিল, সেই আওয়ামী লীগ এখন কোথায়? আইনি জটিলতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলে হওয়া হত্যাকাণ্ডের বিচার চলায় এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের উপর এক ধরনের নিষেধাজ্ঞা থাকায় তারা নির্বাচন থেকে দূরে ছিল। বর্তমানে দলটির শীর্ষ নেতাদের বড় অংশই হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে বা দেশের বাইরে আছেন। ধানমন্ডি 32 নম্বর কিংবা গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় এখন শূন্য ও রাজনৈতিক কর্মকাণ্ডহীন। তবে সম্প্রতি জুলাই 26-এ ভারত থেকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি এই বছরের ডিসেম্বরের মধ্যে সকল নেতাকর্মী সহ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান, যা দেশের রাজনীতিতে নতুন করে এক আলোচনার জন্ম দিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলেও তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পথচলা কিন্তু মসৃণ নয়। এই মুহূর্তে সরকারের সামনে যে 3টি বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো: ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষ এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা দেখা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে নির্বাচন পরবর্তী সময়েও বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড এবং থানা হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পুরোপুরি কার্যকর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন এই সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ $30 বিলিয়ন উন্নীত করে অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করে দিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান উত্তেজনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা এবং দেশের অভ্যন্তরে প্রায় 9% কাছাকাছি থাকা মূল্যস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য একটি বড় মাথাব্যথার কারণ।
জুলাই চার্টার অনুযায়ী সংবিধান পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউস গঠন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে জামায়াত বা এনসিপির মতো দলগুলোর সাথে খুঁটিনাটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর একটি বড় ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। দীর্ঘ সময় পর ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। বিএনপি সরকার ভারতের সাথে সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টন চুক্তি এবং বাণিজ্য ঘাটতি কমানোর মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের সাথে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে। এছাড়াও পাকিস্তান, চীন সহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার দিকে এগিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে আসা প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা বাংলাদেশের কূটনীতির অন্যতম বড় অংশ। সবশেষে বলা যায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একই সাথে সম্ভাবনা এবং সতর্কতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার চেয়েছিল। ব্যালটের মাধ্যমে তারা সেই সুযোগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন নির্বাচিত সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে এবং জুলাই চার্টারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? নতুন সরকারের কাজকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।